হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ অরিজিৎ। থাম্বনেল থেকে তোমরা বুঝতেই পেরেছো আজকে কী কী বিষয়ে আলোচনা করতে চলেছি। তাহলে চলো শুরু করা যাক। ফার্স্টেই ডাব্লিউবিএসআই এর ভ্যাকান্সির আমি একটা তুলনা করছি, ঠিক আছে? 2020-তে কী ভ্যাকান্সি ছিল আর 2024-এ কেমন কী ভ্যাকান্সি আছে, ঠিক আছে? 2020-তে টোটাল ভ্যাকান্সি ছিল 1088 1088, হায়ার 2024-এ ভ্যাকান্সি কত আছে 1131, মানে টোটাল ভ্যাকান্সি কিছুটা বেশি আছে আগের থেকে, তাই তো? কিন্তু তোমরা একটা জিনিস দেখো, মেল ইউবি, শুধুমাত্র ইউবি যে মেল ভ্যাকান্সিটা আছে সেটা কিন্তু আগের থেকে ডিক্রিজ হয়ে গেছে, কমে গেছে, ঠিক আছে? হায়ারাস এলএসআই লেডি এসআই ইউবি এর ভ্যাকান্সিটা আগের থেকে বেড়ে গেছে। তাহলে এই লেডি এসআইদের জন্য এবছর কিন্তু খুব গোল্ডেন অপরচুনিটি। তারা কিন্তু অনেক জোর কদমে প্রিপারেশান নিক যাতে তারা এই বছর সিলেকশানটা পেয়ে যেতে পারে, ঠিক আছে? এমনি লেডি এসআইদের কাট অফ অনেকটা কমই যায়, তারপর যেহেতু ভ্যাকান্সি আগের বছরের থেকে বেশি, সুতরাং এই বছরের সুযোগ যেন মিস না যায়। আর নেক্সট কী আছে, এবি মেল, ঠিক আছে? এবি শুধুমাত্র মেল ক্যান্ডিডেটদের জন্য, কিন্তু কারণ এখানে কিছু স্পেশাল রিক্রুটমেন্ট এলিজিবিলিটি যেটা থাকে, ক্রাইটেরিয়া যেটা থাকে তার জন্য, ঠিক আছে? আচ্ছা, এখানেও দেখো ভ্যাকান্সি অনেকটা বেড়েছে, ঠিক আছে? তাহলে এবছর কম্পিটিশান টাফ হচ্ছে, ইউবি মেলদের জন্য কম্পিটিশান কিন্তু অনেকটা টাফ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাদের কিন্তু অনেক জোর কদমে অনেক ডিপলি পড়াশোনা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, ডাব্লিউবিএসআই কাট আপে আসা যাক। 2020-তে প্রিলিমসে কেমন কাট আপ ছিল, ঠিক আছে? 2020-তে এবি আর ইউবির আলাদা কোনো কাট আপ বার হয়নি প্রিলিমসে, ঠিক আছে? একটাই কাট আপ বের হয়েছিল, আর ফিমেলসের তো শুধু ইউবির কাট আপ বার হয়েছিল, ঠিক আছে? তাহলে ইউবি এবির আনরিজার্ভ ক্যাটাগরি বা জেনারেল ক্যাটাগরিকে যেটা বলা হয়, কাট আপ ছিল কত 126.5, হায়ারাস এসসি 115.5, এসটি 88, ওবিসি এ 114, ওবিসি বি 124, ঠিক আছে? ফিমেলদের আনরিজার্ভ ক্যাটাগরি 113, ফিমেল এসসি 98, ফিমেল এসটি 83.5, ওবিসি বি 89 অ্যান্ড ওবিসি এ 89 অ্যান্ড ওবিসি বি হলো 106, ঠিক আছে? তাহলে তোমরা বুঝতেই পারছো, মোটামুটি একটা আন্দাজ করে নিতে পারছো এবছর কেমন কাট আপ যেতে পারে। একটা জিনিস মাথায় রাখতে হবে, করোনা আসার পর থেকে মানুষের গভর্নমেন্ট চাকরির প্রতি ঝুঁকিটা আরও অনেকটা বেড়ে গেছে, ঠিক আছে? করোনার ফলে মানুষ বুঝতে পেরেছে যে গভর্নমেন্ট চাকরি থাকাটা কতটা জরুরি। তুমি যখন গভর্নমেন্ট চাকরি করবে, মাসের শেষে তোমার স্যালারি ঢুকে যাবে অ্যাকাউন্টে, এরকম শান্তি আর কোনো কিছুতে নেই, ঠিক আছে? সে যতই যে ব্যবসা করুক বা অন্য কিছু করুক আর যাই করুক, একটা সোশ্যাল রেসপেক্ট আছে, প্লাস তুমি একদম নিশ্চিন্তে থাকতে পারবে, মাসে 28 তারিখ 29 তারিখ হবে তোমার মাসে অ্যাকাউন্টে স্যালারিটা ঢুকে যাবে, ঠিক আছে? সুতরাং গভর্নমেন্ট চাকরির একটা খুব দরকার আছে। পড়াশোনা শেখার পরে সেটা ইউটিলাইজ করে একটা গভর্নমেন্ট চাকরি পেতেই হবে সবাইকে, তাই না? তার জন্য সবাই পরিশ্রম করছে। এবার যেহেতু সবাই পরিশ্রম করছে গভর্নমেন্ট চাকরির জন্য, আর এসআই একটা খুবই সম্মানজনক স্ট্যান্ডার্ড চাকরি, তাই তোমরা বুঝেই নাও যে কাট অফ এবার কেমন যেতে পারে। প্রশ্নপত্র না দেখে তো কাট অফ অনুমান করা সম্ভব নয়, ঠিক আছে? তবে যা প্রিভিয়াস কাট অফ ছিল তার থেকে যে ক্যাটাগরিতে আছো আরও 10-15 নম্বর বেশি ধরে নাও, ঠিক আছে? কিন্তু কম্পিটিশান যেহেতু আনরিজার্ভড ইউবি মেলের ক্ষেত্রে বেশি, তারা মিনিমাম 140 জন্য টার্গেট রাখেই, 140+, ঠিক আছে? এটার জন্য মিনিমাম টার্গেট রাখেই। যাই হোক, পরে আসা যাক। আচ্ছা, এবার কি আলোচনা করব, ডাব্লিউবিএসআই মক স্কোর 120 125 কী করব, তাই না? তোমাদের অনেকেরই কমেন্ট ছিল। আরেকটা জিনিস আমি যেটা বলবো, আমার এক্সাম দেওয়ার কী স্ট্র্যাটেজি ছিল, ঠিক আছে? আমি কোন স্ট্র্যাটেজিতে এক্সাম দিতাম যাতে আমার নাম্বারটা বেশি হতো, ঠিক আছে? আরেকটা আমি এটা বলবো যে এখন থেকে মেন্সের জন্য পড়বো কিনা, ঠিক আছে? তাহলে ফার্স্টে শুরু করা যাক। মক্সের স্কোর যদি 120 125 আসে, তাহলে কী করবো যাতে আরও 10-20 নম্বর বেশি আসে, তাই না? আর তোমাদের ফার্স্টে যেটা বলবো, খুব একটা বেশি চিন্তা করবে না বা প্যানিক হবে না, ঠিক আছে? কারণ তোমরা যে টেস্টটা দিচ্ছ সেটা পুরোপুরি এক্সাম রিলেভেন্ট কিনা বা এক্সাম ওরিয়েন্টেড কিনা তোমরা সেটা তো জানো না, তাই না? কোনো সময় হয়তো ম্যাথ রিজনিংয়ের কোশ্চেন সংখ্যা কম বেশি থাকতে পারে, জিকে কোশ্চেনের সংখ্যা কম বেশি থাকতে পারে, ঠিক আছে? আমি যেটা বলবো, তোমরা টপিক ওয়াইজ দেখো, ঠিক আছে? টপিক ওয়াইজ অ্যানালিসিস করো। আমি একটা মক অ্যানালিসিসের ভিডিও দিয়ে দিয়েছি, সেইটা ফলো করো। মানে টপিক ওয়াইজ কী করে অ্যানালিসিস করতে হয়। দেখো, জিএসে আমার কতগুলো কোশ্চেন দেওয়া আছে, কতগুলো আমি করতে পেরেছি, কতগুলো পারলাম না। সিমিলারলি ম্যাথ রিজনিংয়ে কতগুলো দেওয়া আছে, কতগুলো পেরেছি, কতগুলো পারলাম না। এইবার তখন বিচার করতে হবে যে কেন পারলাম না, ঠিক আছে? আর একটা জিনিস তোমাদের সবাইকে বলবো, দেখো, কম বেশি সবারই একটা স্ট্রং ফিল্ড থাকে, ঠিক আছে? কেউ ম্যাথে ভালো, কেউ রিজনিংয়ে ভালো, কেউ জিকেতে ভালো, তাই না?
আমি যেটা বলবো আমার মতে তোমরা এক কাজ করবে, চেষ্টা করবে যেটা তোমার স্ট্রং ফিল্ড সেটা যেন 100% নাম্বার অ্যাচিভ হয়, ঠিক আছে। যে ফিল্ডটা একটু উইক আছে সেখানে তো 100% অ্যাচিভ করতে হবে এমন তো বলা যায় না। তাহলে যেটা স্ট্রং ফিল্ড সেখানে যেন 100% নাম্বার অ্যাচিভ হয়, তাহলে দেখবে তোমাদের মার্কসটা আগের থেকে আরও কিছুটা বেড়ে যাবে। অ্যাজ ফর এক্সাম্পল, কারণ যদি ম্যাথ স্ট্রং হয় সে যেন ম্যাথে 25 কোশ্চেনই করতে পারে। সিমিলারলি রিজনিং স্ট্রং হলে রিজনিংয়ে যেন 25 কোশ্চেনই করতে পারে। এখান থেকে যদি 1-2 নম্বর কোশ্চেন বাদ যায়, একটা দুটো, সেখানে কিন্তু তুমি পিছিয়ে পড়ছো, কেন তোমার স্ট্রং জোন এটা, তাও কেন নাম্বার কম হচ্ছে, তাই না? এবার যদি আমার কথা বলি, আমি কীভাবে এক্সাম দিতাম, স্ট্র্যাটেজিটা কী ছিল। আমার যেমন স্ট্রং যদি জোন বলো ম্যাথ এবং রিজনিং, ঠিক আছে। আমি টার্গেট করতাম কি, এখানে 25-25 50টা কোশ্চেন, 50টা কোশ্চেনই আমি অ্যাটেন্ড করবো, ঠিক আছে। 50টা কোশ্চেন না পারি 48টা তো পারবো, 48টা তো পারবো, তাহলে এখানে আমার 96 নম্বর হয়ে যাবে, ঠিক আছে। আমার টার্গেট যদি 140 থাকে কি 145 থাকে, আমাকে আর পেতে হবে কত, আর 45 থেকে 50 নম্বর পেতে হবে, ঠিক আছে। তাহলে আমার জিকে আর কটা অ্যাটেন্ড করতে হবে না, 25টা প্লাস যদি আমি অ্যাটেন্ড করতে পারি তাহলে হয়ে যাবে। এবার আমি যা আমাদের বেস ক্লিয়ার আছে, যা মোটামুটি আমরা 9-10-এ পড়েছি, তার উপরে বেস করে 25 কোশ্চেন করা আহামরি খুব একটা কঠিন না, তাই না? সুতরাং এটা ছিল আমার স্ট্র্যাটেজি। আমি এখানে 96 করবোই, যদি সম্ভব হয় 50-50টাই করবো, ঠিক আছে। তারপরে 25টা-30টা যে কটা জিকে পারলাম, হয়ে গেল আমার 150-র কাছাকাছি নাম্বার, বোঝা গেল। এবার তোমরা তোমাদের যে স্ট্রং জোনটা আছে, ঠিক আছে, সেটা আরও বেশি স্ট্রং করো, সেখানে যেন 100% নাম্বার অ্যাচিভ করা যায়, এটাই আমার সাজেশন থাকবে। তাহলে দেখবে যে মক্সে নাম্বার বেড়ে যাচ্ছে, ঠিক আছে। এখন থেকে মেন্সের জন্য পড়বো কি না, যাদের প্রিলিমস নিয়ে যারা কনফিডেন্ট আছো, যারা দেখছো যে 140-50-এর কাছাকাছি নাম্বার হয়ে যাচ্ছে, তারা চাইলে মেন্সের জন্য অল্প অল্প করে পড়তে পারো, ঠিক আছে। মেন্সের আগে সিলেবাসটা দেখে নেবে, যেটা তোমার একটু উইক মনে হবে বা যেটা মনে হবে যে একটু বেশি প্র্যাকটিস করার দরকার আছে, সেটা আগে শুরু করবে, ঠিক আছে। তোমরা অল্প অল্প করে চাইলে শুরু করতে পারো, কোনো অসুবিধা নেই। আরেকটা যেটা বলবো, যারা প্রিলিমসের জন্য মোটামুটি রেডি আছো, তারা মাঠ বা রানের জন্য প্র্যাকটিস শুরু করে দেবে, ঠিক আছে। 800 মিটার রান কিন্তু অতটাও সহজ নয়, যারা কখনো মাঠে যায়নি বা দৌড়োয়নি তাদের কিন্তু প্র্যাকটিসের অবশ্যই দরকার আছে। প্রিলিমস পরীক্ষা হবে হয়তো 2 মাসের মধ্যে, রেজাল্ট দিয়ে দেবে, দিয়ে মাঠও করিয়ে নেবে। যদি ভোটের আগে রিক্রুটমেন্ট হয় তাহলে তো আরও দ্রুত হবে, ঠিক আছে। সুতরাং তোমরা রানটাও দিকেও নজর রাখবে। এই ছিল মোটামুটি আজকে আলোচনার বিষয়, আর বেশি সময় নষ্ট করবো না। লাস্টে বলবো থ্যাংক ইউ, প্রিপারেশান চালিয়ে যাও, আর ভালো লাগলে ভিডিওটা একটু লাইক ও সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। আরও কী কী ইনফরমেশান জানতে চাও এই রিক্রুটমেন্ট রিলেটেড, আমার কাছে জিজ্ঞাসা করো, কোশ্চেন করো কমেন্টে, আমি তোমাদের আনসার দিয়ে দেবো, ঠিক আছে। থ্যাংক ইউ।